প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা এর আগে বিভিন্ন মানসিক সমস্যা নিয়ে কথা বলেছি। আজকে আমরা শুনতে চাইবো যে এর মধ্যে কোন সমস্যাটা বিশেষ করে উত্তর আমেরিকায় প্রকট আকার ধারণ করছে ক্রমশ, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আগে বিষয়বস্তুতে যাওয়ার আগে প্রথমেই আজকে আমি পরিচয় করে দিতে চাই আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি ডক্টর খন্দকার তাহের, উনি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। ডক্টর খন্দকার তাহের, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ডক্টর আশফাক, অত্যন্ত ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি। তো ডক্টর খন্দকার তাহের, আমি আজকের বিষয়বস্তুটা ঠিক সরাসরি বলতে চাচ্ছি না এখনই, কারণ এ কারণে যে আপনার কাছ থেকে শুনতে চাই যে উত্তর আমেরিকাতে সাম্প্রতিককালে যে বিষয়টা, যে মানসিক সমস্যাটা ক্রমশ প্রকট আকার ধারণ করছে, বিশেষ করে উঠতি বয়সীদের মধ্যে, বিশেষ করে হাই স্কুল গোয়িং বা কলেজ গোয়িং তরুণদের মধ্যে, সেই সমস্যাটা কি? মানে এটা আমি আপনার কাছ থেকেই শুনতে চাই আজকে টপিকটা কি হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, উত্তর আমেরিকায় বাংলাদেশিদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ হাই স্কুল এবং 9th গ্রেড থেকে 12 গ্রেড পর্যন্ত এবং ইউনিভার্সিটি অথবা কলেজ লেভেলে তরুণীদের ভেতরে যে সমস্যাটা প্রকট আকার ধারণ করছে সেটি হচ্ছে মাদক দ্রব্যের উপর নির্ভরতা, সাবস্টেন্স অ্যাবিউজ। আগে যেটা আমরা বলতাম, এখন এটাকে আমরা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বলি। তো এই যে মাদক দ্রব্য নেশা করে, এই দ্রব্যের উপরে যে সমস্যাটা এটি প্রকট আকার ধারণ করেছে এবং এর ভেতরে মেয়ে এবং পুরুষ, আগে আমাদের সমাজে ধারণা ছিল যে মেয়েরা নেশা করে না, কিন্তু পরবর্তী সমাজ ব্যবস্থা, বিশেষ করে উত্তর আমেরিকার বাস্তবতায় এই মাদক নির্ভরতার ভেতরে মেয়ে এবং ছেলের ভিতরে কোনো পার্থক্য নেই। উভয়ই মানে মাদকে আশ্রয় নিচ্ছে। এখানে যে জিনিসটি আমাদের দৃষ্টি দেওয়া দরকার, যে অভিভাবকদের নজরে পড়ছে না, অর্থাৎ কোনো তরুণ অথবা তরুণী যখন মাদক দ্রব্যটা নেয় তখন তো সে পিতাকে বলে না যে আমি এটা করছি। সুতরাং এই সমস্যাটা জটিল আকার ধারণ করে এখন একটি মহামারী না হলেও এর কাছাকাছি পর্যায়ে চলে যাওয়ার উপক্রম হয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরকম একটি বিষয় নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ যে এরকম একটা বিষয়ের অবতারণা আপনি করলেন। তো এই যে আপনি বললেন যে একসময় যেটাকে বলা হতো সাবস্টেন্স অ্যাবিউজ, এখন আপনারা বলছেন যে সাবস্টেন্স ইউজ ইউজ ডিসঅর্ডার। ডিসঅর্ডার। তো এই যে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বা আগে অ্যাবিউজ বলা হতো, এর আওতাধীন মানে কি কি সমস্যা আছে, মানে কি কি জিনিস বা কি কি মানে উপাদান বা উপকরণের মাধ্যমে এই সমস্যাটা হচ্ছে? সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের ভেতরে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করে থাকি। যে স্টিমুল্যান্ট, যেটা স্নায়ু উত্তেজনাকে বাড়ায়, অর্থাৎ জেগে থাকে অথবা উত্তেজনাপূর্বক কাজ করে, সেটা যৌন কর্ম হতে পারে অথবা অন্য কোনো তীব্র শারীরিক সক্ষমতা অর্জনের একটা অনুভূতি তার ভেতরে আসে। আরেকটি হচ্ছে মস্তিষ্ককে মানে ডিপ্রেস করে রাখে, কিন্তু তার অনেক ধরনের চেতনাকে উদ্রেক করে, সেটি হচ্ছে সাপ্রেসেন্ট। তারপরে আছে হলো হ্যালুসিনোজেন। উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নেওয়ার জন্য, চোখে হয়তো কিছু সুন্দর কিছু দেখার জন্য, ছেলে মেয়ে দেখার জন্য, মেয়ে ছেলে দেখার জন্য এই ধরনের অবাস্তব যে ফ্যান্টাসি কল্পনা দেখে হ্যালুসিনোজেন বলে। তারপরে আরেকটি সাবস্টেন্স রয়েছে, সেটি 4টি ক্যাটাগরির ভিতরে একটি ভিন্ন ধরনের, যেটাকে আমরা বাংলায় প্রচলিত ভাষায় বলি গাঁজা, কিন্তু এটা ইংরেজিতে বলা হয় ক্যানাবিস। আর আমেরিকান ছেলে মেয়েরা অথবা কানাডা, উত্তর আমেরিকায় তারা উইড বলে, WEED, উইড, গাঁজা। এটি অনেকটা ভিন্ন ধরনের একটি মাদক। সুতরাং আমরা এই ক্যাটাগরিতে 12 বছর বয়স থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাই স্কুলের ভেতরে গাঁজার উপর এই মানে ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গাঁজা ব্যবহারকারীদের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে অ্যালকোহল নির্ভরতা। দর্শক শ্রোতা, মনোযোগ দিয়ে বাস্তবতাকে অনুধাবন করার চেষ্টা করুন। এটা কিন্তু হচ্ছে, কিন্তু আপনাদের ধারণা হচ্ছে যে আপনার সন্তান আপনাকে বলছে না। দেখুন, মাদক দ্রব্য যখন ব্যবহার করে, ব্যবহারকারী অভিভাবকের অনুমতি নিয়ে সেটি করে না।
সুতরাং আমরা পাচ্ছি যে যে প্রথমে শুরু হবে একটি দিয়ে, কিন্তু সেই সাবস্টেন্সের ভেতরে এটি স্থির থাকে না। এটার একটা জগতের সম্পর্কে আপনাদের আজকে ধারণা দিতে চাই যে একটি সাবস্টেন্স দিয়ে শুরু হবে, কিন্তু যখন আরেকটি সাবস্টেন্সে যাবে, যেমন শুরু হবে হচ্ছে গাঁজা দিয়ে, তারপরে কয়েক বছর পরে অ্যালকোহল, তার কয়েক বছর পরে যখন সে যুবক হবে তখন কোকেইন অথবা অ্যামফেটামিন। সেই সাথে বাজারে, খোলা বাজারে, কালো বাজারে, মার্কেটে পাওয়া যাচ্ছে হচ্ছে জ্যানাক্স, যেটি বেনজোডাইজিপিন, এরকম হতে পারে। তারপরে আরো কিছু ভয়ঙ্কর এক্সটেসি জাতীয় জিনিস রয়েছে, যেটি মেয়েদের জন্য, বিশেষ করে উঠতি তরুণী যুবতীদের জন্য ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। সেটাকে আমরা সংক্ষেপে বলি জিএইচবি, গামা বিউটারেট, যে এই ওষুধটাকে আমরা লিকুইড এক্সটেসি বলি। এগুলো আরেকটি জগৎ। তো সুতরাং এগুলি হচ্ছে সেটাই। কিন্তু আপনি যেটা বলেন যে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, এতে এই জিনিসগুলোর মাধ্যমে এই সমস্যাগুলি তৈরি হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন, খুব সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই বিষয়গুলোর মধ্যে তারা কিভাবে জড়িয়ে যাচ্ছে? কারণ আমরা অভিভাবকরা তো একটা সচেতনতা দরকার আছে, যে যদি আমরা বুঝতে পারি যে এই পরিবেশে বা এই কারণে তারা এগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে আমরা হয়তো জানা থাকলে হবে কি আমরা তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি, বা আমরা একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি যেন সেদিকে না যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি হাই স্কুলের ক্লাসে সব ছেলে মেয়ে একরকম থাকে না। যখন তারা, আমরা আমাদের বাংলাদেশি যে সামাজিক যে মানে গুণাবলীগুলো রয়েছে, ভ্যালুসগুলো রয়েছে, সেগুলোর সাথে অন্য আরেকটা কমিউনিটির ছেলের ভ্যালুসগুলো ঠিক নেই। তো তখন তারা নতুন কিছু পাওয়ার চেষ্টা করে। তখন প্রথমে সিগারেট হয়তো ধূমপান করা শুরু করে, কিন্তু আসলে এই দেশে এখন আর বর্তমানে স্কুল গোয়িং এ ধূমপানের প্রবণতাটা কম। যেটাকে আপনি ধূমপান হিসাবে দেখছেন, ওটা কিন্তু আসলে গাঁজা। ওই ধূমপানের, ওই সিগারেটের ভিতরে থাকে গাঁজা, ক্যানাবিস, এবং সেটা করে। এটা সাধারণত আমরা বলি অ্যাসোসিয়েশন, অর্থাৎ সোশ্যাল কন্ট্যাক্ট। আপনার সন্তান সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, তার সাথে যারা ওঠা বসা করছে, সামাজিকতা রক্ষা করছে, তাদের সাথে মিশে ঘরের বাইরে, যেটাকে আমরা আউটডোর বলি, সেখানে তারা আনন্দ পাওয়ার চেষ্টা করছে। কারণ অভিভাবকরা সন্তানদের সাথে বিচ্ছিন্ন থাকছে কর্মব্যস্ততার জন্য। পিতা মাতা সারাদিন কর্মব্যস্ত থাকেন, মা থাকেন, বাবা থাকেন, ক্লান্ত হয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন, কিন্তু তার সন্তান একাকী থাকে। তখন সে সোশ্যালাইজ করে অন্যদের সাথে, ঘরের বাইরে যায়, এবং বাবা মা মনে করে যে ওই সাথে যাদের বাড়িতে যাচ্ছে তাদের সাথে হয়তো আনন্দময় সময় কাটাচ্ছে। কিন্তু তখন ছেলে মেয়েরা আস্তে আস্তে গাঁজা সেবন করতে থাকে। এক পর্যায়ে তারা জিনিসগুলো বাসায় নিয়ে আসে। আজকাল কিছু ডিভাইস রয়েছে যেখানে আগুন দিয়ে পাইপের মাধ্যমে গাঁজা মানে পান করা যায়। এমনও আমার কাছে খবর এসেছে যে কোনো স্কুল গোয়িং মানে তরুণী বাসায় টবের ভেতরে গাঁজার চাষ করছে। এটি বাস্তবতা, কিন্তু অভিভাবকদের কোনো সচেতনতার অভাব রয়েছে বলে আমি মনে করি, এবং তারা জানতে পারছে না। ক্রমান্বয়ে তারা অ্যালকোহল নির্ভর হয়ে পড়ছে, কারণ গাঁজার যেই উত্তেজনা, সেটাকে প্রশমন করার জন্য আবার অ্যালকোহল ব্যবহার করছে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সেটিকে আমরা হার্ড লিকার, ছোট ছোট বোতলে হুইস্কি পাওয়া যাচ্ছে, যেখানে 70 to 60% অ্যালকোহল রয়েছে এবং আরো মাদক সাথে থাকছে। এবং সেটা করার পরে যখন সেটা গুরুতর আকার ধারণ করে, এবং সেটা আরো কিছু মানসিক অসুখের সৃষ্টি করে। আমি সেই প্রশ্নটাই আসতে চাচ্ছি যে এই জিনিসগুলো ব্যবহারের পরিণতিটা নিশ্চয়ই ভয়ানক, যে কারণে আমরা আজকে আলোচনা করছি। তো কি ধরনের সমস্যা তৈরি করতে পারে? মানসিক সমস্যার কথা তো বলবেনই, মানে ওভারঅল কি ধরনের সমস্যা তৈরি করতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অ্যালকোহল যদি মানে একজনের নির্ভরতা হয়, মানে অ্যালকোহল ব্যবহারের তার ডিসঅর্ডার হচ্ছে অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার অথবা ক্যানাবিস ইউজ ডিসঅর্ডার, এখান থেকে যখনই
ডিপ্রেশন হতে পারে, তারপরে বাইপোলার ডিসঅর্ডার হতে পারে, এমনকি সাইকোটিক ডিসঅর্ডার যেটাতে হ্যালুসিনেশন হয়, এটিও কিন্তু সাবস্টেন্স যে হতে পারে। আজকাল কিছু কিছু গাঁজাতে পিসিপি, অ্যাঞ্জেল ডাস্ট নামে কিছু ধরনের জিনিস থাকে, যেমন এক ধরনের সিনথেটিক গাঁজা পাওয়া যাচ্ছে। সিনথেটিক, প্রাকৃতিক গাঁজা আর সিনথেটিক গাঁজা, ব্যবহারকারী কিন্তু তার পার্থক্যটা বুঝছে না। ওখানে আমরা ওটাকে বলি K2 এই যখন ব্যবহার করবে তখন ব্যবহার বন্ধ করে দিলেও 6 থেকে 9 মাস পর্যন্ত, এমনকি 1 বছর পর্যন্ত তার চিন্তার পরিবর্তন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে সাবস্টেন্সের ইনফ্লুয়েন্সে একটি মানবী তার আগে থেকে কোনো মানসিক সমস্যা ছিল না, সাবস্টেন্স একটা মানসিক অসুখ তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলি ডুয়াল ডায়াগনোসিস বলে একটা কথা আমাদের সাথে, দ্বৈত, হ্যাঁ, দুটো অসুখ একই সাথে পাশাপাশি হচ্ছে। আচ্ছা আচ্ছা। ডুয়াল ডায়াগনোসিস জিনিসটা আসলে কি? ডুয়াল ডায়াগনোসিস হচ্ছে যে শুরুতে তার অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল না, শুরুতে তার ডিপ্রেশন ছিল না, শুরুতে তার বাইপোলার ছিল না, শুরুতে তার সাইকোটিক ডিসঅর্ডার ছিল না, এবং স্লিপ ডিসঅর্ডার, ঘুমের সমস্যা। এই যে 5-6টি বিষয় রয়েছে, এগুলি সাবস্টেন্স ইনডিউস। সাবস্টেন্স চলছে, অর্থাৎ মাদক দ্রব্য চলছে, আবার সাথে অ্যাংজাইটিও চলছে। তখন অভিভাবকরা বিভ্রান্ত হয়, তারা মনে করেন যে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে অ্যাংজাইটির চিকিৎসা করলে সে হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু কখনোই হবে না, কারণ তার সাবস্টেন্সটা চলছে, যেটা সম্পর্কে অভিভাবক একেবারে অন্ধকারে, জানতে পারছে না। তো বাস্তবতা হচ্ছে ডুয়াল ডায়াগনোসিস একটি জটিল স্বাস্থ্য সমস্যা বটে। সেটা বিভিন্নভাবে এটি চিকিৎসা না করলে এটাকে নিরাময় করা সম্ভব না। তার মানে হচ্ছে যে কারো যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে বা ডিপ্রেশন থাকে বা আপনি আরো যেগুলো বললেন সেগুলো থাকে, এবং পাশাপাশি সে যদি সাবস্টেন্স ইউজ করে, তখন সমস্যাটা আরো প্রকট হয়ে যাবে, জটিল হয়ে যায়, তখন অ্যাপ্রোচটা ভিন্ন ধরনের হতে পারে। আর কিন্তু কেউ যদি সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারে শুধুমাত্র ভোগেন, সেটার চিকিৎসা একরকম হবে, সেটা চিকিৎসা একরকম। তো মানে কাজেই তো মানে যাদের অলরেডি এই ধরনের সমস্যা আছে, সেই কারণে কিন্তু অনেকে এই সাবস্টেন্স ইউজটা শুরু করে, যে এটা হলে সে হয়তো এক ধরনের মুক্তি পেতে চায় ডিপ্রেশন থেকে বা অ্যাংজাইটি থেকে। সেই জন্য হয়তো, যেখানে আমরা অনেক সময় দেখি যে খুব সাধারণ ভাবে বলি যে একটু টেনশন আছে, একটু সিগারেট ধরাই, হ্যাঁ, মানে প্রবণতাটা কিন্তু এরকম। তো এই যে মানসিক সমস্যাটা তৈরি হচ্ছে এই যে সাবস্টেন্স ইউজের কারণে, তো কি ধরনের মানসিক সমস্যা হয়ে যাচ্ছে তার? আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা যেটা বলবো যে, আরেকটা প্রশ্ন আমি হয়তো করে নিই এখনই, যে এই সমস্যাটা মানে কি, এই ধরনের সাবস্টেন্স ইউজ যারা করেন, এটার কি কোনো মেয়াদ আছে কিনা, যে এত মেয়াদে ইউজ করলে তার মানসিক সমস্যা হবেই, বা মানসিক সমস্যা হবে না এমন কোনো পিরিয়ড আছে কিনা যখন ওর থেকে বের করে আনা সম্ভব? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটি জানার জন্য খুবই দরকারি। সেটি হলো, সাবস্টেন্স ব্যবহার করে যদি কোনো মানসিক সমস্যা তৈরি হয়, যেমন বাইপোলার ডিসঅর্ডার, সাবস্টেন্স দিয়ে হচ্ছে, বাইপোলার অ্যাংজাইটি ডিসঅর্ডার, তখন তার মেয়াদ থাকবে সর্বোচ্চ 1 মাস। কিন্তু প্রশ্ন হচ্ছে সাবস্টেন্সকে বন্ধ করতে হবে। যদি সাবস্টেন্স ব্যবহার করার পর এক পর্যায়ে বন্ধ করে দেয়, তাহলে ওই সমস্যাটা 1 মাসের পরেই এটি স্থিমিত হয়ে পূর্ণ আরোগ্য লাভ করবে। আমরাকে বলি এটা রিমিশন, এবং সেই ক্ষেত্রে 1 মাসের বেশি অধিক পরিমাণে হবে না। এখন কোনটা আগে, আমরা যেটা দার্শনিক ভাষায় যেটা বলি যে ডিম আগে না মুরগি আগে, এই যে বিষয়টি বিতর্ক, যে কোনটা আগে পৃথিবীতে এসেছে, তখন এমন একটা পর্যায়ে চলে আসে ব্যবহারকারী যে তার মানসিক অসুস্থতাটাকে আগে চিকিৎসা করতে হবে না সাবস্টেন্স ইউজের চিকিৎসা করতে হবে। তো এটা কোনটা করা উচিত? কারণ প্রাকৃতিকভাবে যদি তাকে সাবস্টেন্সটা বন্ধ করা যায়, তাহলে কিন্তু 1 মাসের ভিতরে সে এটা থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু বিষয়টি যেভাবে আপনারা দেখছেন কিংবা শুনছেন, এটি এমন নয়। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের যেটি উপস্থাপক ডক্টর আশফাক আমাদেরকে বলতে চাচ্ছেন, বোঝাতে যাচ্ছে, সেটা হচ্ছে যে দুটো জিনিস মনে রাখবেন, মোরাল, নৈতিকতা, আর হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। এই দুটো জিনিস দিয়ে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা, সুযোগ নেই, এবং এটা কার্যকারিতা একেবারেই অর্থহীন, ব্যর্থতার হারটা প্রবল।
তাহলে আমাদের করণীয় কি? এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে নৈতিকতা বা উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি, এটা দিয়ে এটাকে মানে এই সমস্যাকে অতিক্রম করা যায় না। তার মানে আমরা অনেক সময় দেখি যে অনেককে বলতে শুনি যে আচ্ছা, অনেকেই বলেন যে হ্যাঁ আমি ছেড়ে দিব, জি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে ছাড়ছে না, সে আবারও শুরু করেছে, 7 দিন 10 দিন 1 মাস পরে আবার শুরু করেছে। এই না পারার কারণ কি? ভেরি গুড, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখানে একটু যোগ করে দিয়ে এই জিনিসটা কিভাবে সংগঠিত হয় একটা চিত্র কল্প আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমন একটি তরুণ যুবক মা অথবা বাবার কাছে প্রতিজ্ঞা করছে যে এটাই আমার শেষ, আমি আর কখনো করব না, আমি লক্ষ্মী মেয়ে হব, লক্ষ্মী ছেলে হব। শুনুন, এই যে মিষ্টি কথায় চেরা ভেজে না যে কথাটা আছে, মিষ্টি কথা ভাবে নৈতিকতা, যে ধর্মের দোহাই দিয়ে, সামাজিকতার দোহাই দিয়ে, পারিবারিক মর্যাদার দোহাই দিয়ে এটা নিরাময় সম্ভব নয়। কেন সম্ভব নয়? এইটাই আমাদেরকে বুঝতে হবে। সেটি হচ্ছে সাবস্টেন্স ব্যবহার করার সাথে সাথে মস্তিষ্কের কিছু কিছু জায়গা তার পরিবর্তন ঘটে। যেমন তার ফ্রন্টাল প্রিফ্রন্টাল কর্টেক্স, তারপরে হিপোক্যাম্পাস, তারপরে এই মানে মস্তিষ্কের বিভিন্ন জায়গায় যে সকল জিনিসগুলোকে ইমোশনকে নিয়ন্ত্রণ করে অ্যামিগডালা, তারপরে যেখানে স্মরণ শক্তি নিয়ন্ত্রণ করে হিপোক্যাম্পাস, যেখানে সিদ্ধান্ত কনসেন্ট্রেশন অথবা প্ল্যানিং পরিকল্পনা নিয়ন্ত্রণ করে মনে করেন প্রিফ্রন্টাল কর্টেক্স, ওই জায়গাতে স্নায়ুর স্থায়ী অথবা ক্ষণস্থায়ী পরিবর্তন হয়েছে। এটি ইচ্ছার উপর নির্ভর করে না। সুতরাং এটি এটা ব্যবহারের কারণে অলরেডি মস্তিষ্কের খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। এটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এই কারণে সে পারছে না। এই কারণে পারছে না, জি। মানে সে বলছে ঠিকই, কিন্তু পারছে না। যেটা একজন স্বাভাবিক মানুষ হতে একটা প্রতিজ্ঞা করলে সে পারছে। জি, আমরা এটাকে ইংরেজিতে বলি যে সাবস্টেন্স তার ব্রেইনকে হাইজ্যাক করেছে। মানে সাবস্টেন্স একজন সুস্থ মানুষের ব্রেইনকে হ্যাক করার মতো, ব্রেইনের ফাংশনকে, যেই ব্রেইনের যে অঞ্চলগুলো, যেমন ফ্রন্টাল লোবের ভিতরে যে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, সেটি হচ্ছে কনসেন্ট্রেশন করা, তারপরে বিচার বিবেচনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তারপরে একটি হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করে অ্যামিগডালা, সুন্দর জিনিস দেখলে হাসবে, দুঃখ পেলে কাঁদবে। এই যে স্বাভাবিকতা, এটি পাল্টে যাচ্ছে এবং তার সময়ের সাথে পারসেপশন যেমন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার স্মরণশক্তি কমে যাচ্ছে, বিকল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোতে সাবস্টেন্স হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মাথার খুলির ভিতরে মস্তিষ্ক বসে আছে, কিন্তু মস্তিষ্কের কার্যকারিতাকে হরণ করেছে। আমরা বলি ইংরেজিতে যে সাবস্টেন্স হাইজ্যাক দ্য ব্রেইন। এটি ভয়ঙ্কর ব্যাপার। যার জন্য সংবেদনশীলতা বলি, যে কোনো ধরনের অনুভূতি বলি, নীতি নৈতিকতার যে বিচার করার ক্ষমতা, এটা স্বাভাবিক ব্রেইনের মতো নয়। এই জন্যই সে যতই প্রতিজ্ঞা করুক, যতই আপনাকে মিষ্টি কথা বলে বুঝাক যে আমি এটা ছেড়ে দেব, প্রিয় দর্শক শ্রোতা, আবারও বলছি, জিনিসটি এখন আগে ধারণা করা হতো যে এই কথার মাধ্যমে এটা পরিবর্তন হবে না। কথার মাধ্যমে এভাবে কোনো পরিবর্তন আশা করাটা একেবারেই অবৈজ্ঞানিক সুলভ এবং অবাস্তব। কারণ মস্তিষ্কের কিছু কিছু অঞ্চলে স্থায়ী পরিবর্তনের মাধ্যমে দুটো নিউরোট্রান্সমিটার আমরা বলি, যে একটি হচ্ছে ডোপামিন আর একটি হচ্ছে সেরোটোনিন। অধিকাংশ সাবস্টেন্স ডোপামিনকে বাড়িয়ে দেয়, ফলে তার রিওয়ার্ড সাইকেলটা অতিমাত্রায় কার্যকর হতে থাকে। অর্থাৎ সে বেশি বেশি আনন্দ, বেশি ইউফোরিয়া আনন্দ, যেমন যে কোনো আনন্দ যেটা সে কল্পনা করছে, যৌন আনন্দ হতে পারে, তারপরে অ্যাগ্রেশনের আনন্দ হতে পারে, তারপরে সম্পূর্ণ বাস্তবতার রিয়েলিটি থেকে ডিটাচড আনন্দ হতে পারে, যে কোনো ধরনের আনন্দ যেটা মানুষের উত্তেজনাকে এমন পর্যায়ে নিয়ে যায় যে যেমন সে আকাশে অথবা বাতাসে ভাসতে থাকে, নিজেকে রাজা মনে করতেছে, অথবা সে অবাস্তব কিছু কল্পনা করছে এবং সে তার ইমোশনটাকে এইভাবে প্রকাশ করছে। সেই সাথে রয়েছে অ্যাগ্রেশন এবং তার যে জাজমেন্ট ক্ষমতা, এটাকে লোপ পাচ্ছে। সেই সাথে তার যেটা হচ্ছে যে সেরোটোনিনটা কমে যাচ্ছে। ডোপামিনটা যদি বেড়ে যায়, সেরোটোনিনটা কমে যায়। সেরোটোনিন হচ্ছে স্যাটিয়েটি সেন্টারকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তার যে তৃপ্তি সেটা কমে যাচ্ছে, যার জন্য সে অধিক পরিমাণ, তার মানে স্যাটিসফ্যাকশন হচ্ছেই না। হ্যাঁ, তখন তার মাদক দ্রব্যের পরিমাণটা বাড়তে থাকে।
বাড়তে থাকে, হ্যাঁ, তার মানে কারণ সে তৃপ্তি পাচ্ছে না, সেই জন্য ডোপামিন বাড়ছে, সেরোটোনিন কমছে, সেরোটোনিন কমার জন্য ডিমান্ড বাড়ছে। সুতরাং আগে যে পরিমাণ গাঁজা খেলে আনন্দ পেত সেই পরিমাণ পাচ্ছে না, কারণ ব্রেন তাকে সে অনুভূতি করতে দিচ্ছে না। ব্রেন তাকে খবর দিচ্ছে যে তুমি অধিক পরিমাণে মাদক নেও। ফলে এই যে শৃঙ্খল, এই যে মানে চক্রবৃত্তি, এই যে বিশ্বাস সাইকেল, এটার মাধ্যমে সাবস্টেন্স বাড়ছে। পরিণামে কি হতে পারে সেটাও আমাদের ভেবে দেখতে হবে। ডক্টর তাহের, অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথেই থাকবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস। আজকে আমরা কথা বলছি সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার নিয়ে। তার মানে হচ্ছে যে মাদক দ্রব্য ব্যবহারে যেসব সমস্যা হতে পারে সেগুলো আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের অতিথি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের। আমরা আলোচনার অনেকটাই শেষ করে ফেলেছি, এবার পরিণতি নিয়ে একটু শুনতে চাই। আপনি বিরতির আগে বলছিলেন যে পরিণতি কি হবে। পরিণতি হতে পারে যেমন সাবস্টেন্সের মাধ্যমে তার গতির সাথে সময়ের সাথে যে পারসেপশন, এটা একটা সমন্বয়ের ব্যত্যয় ঘটতে পারে। অর্থাৎ একটি দ্রুত গতিতে গাড়ি চলছে, কিন্তু চালক মনে করছে যে খুব ধীর গতিতে চলছে, আবার ধীর গতিতে চলছে, চালক মনে করছে যে দ্রুত গতিতে। তাতে গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ি দুর্ঘটনা ঘটে, তার প্রাণহানি হতে পারে। সাবস্টেন্স ইউজের মাধ্যমে সে আত্মহত্যা করতে পারে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি হচ্ছে যে যখন অ্যালকোহল নির্ভরতা বেড়ে যাবে, তখন হঠাৎ করে অ্যালকোহলটা বন্ধ করে দিলে এবং সেই সাথে যদি বেনজোডাইজিপিনের নির্ভরতা থাকে, যেটা উত্তর আমেরিকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জেনাক্স নামে, অ্যালপ্রাজোলাম নামে একটি ওষুধ বাজারে এই 2 মিলিগ্রামের বার হিসাবে পাওয়া যায়, সেটা খেয়ে এসে অ্যাংজাইটি মুক্ত থাকে। এগুলো যখন সাডেন বন্ধ করে দেওয়া হয়, তখন এক ধরনের খিঁচুনি, সিজার হতে পারে, সেই সিজারে তার মৃত্যু হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উইথড্রওয়াল সিজার, কোনো সাবস্টেন্সের প্রভাবটা 2 ধরনের হতে পারে। একটাকে আমরা বলি ইনটক্সিকেশন, আর একটা হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার পরে তার উইথড্রওয়াল, যে এখন তার জৈবিক প্রক্রিয়াটার পরিবর্তন। ইনটক্সিকেশন যখন থাকবে তখন তার ব্রেনটা অনেক ক্ষেত্রে, অ্যালকোহলের ক্ষেত্রে ডাল হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট করবে, অথবা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, নিজের শরীরে ক্ষতি করতে পারে। আরেকটি হচ্ছে যে যখন এটা বন্ধ করে উইথড্রওয়াল হয়, কোনো সাবস্টেন্সে হতে পারে, সেক্ষেত্রে তার সিজার হতে পারে। আর হচ্ছে যে এর থেকে তার আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে এবং অনেক এমন কিছু কাজ করতে পারে যেটাতে আইন শৃঙ্খলা ভঙ্গ করে তাকে হয়তো কোনো অপরাধে জড়িয়ে যেতে পারে। এটি হচ্ছে তার পরিণাম সম্পর্কে। তাছাড়া তার 3টি জায়গায় সমস্যা তৈরি হবে: সোশ্যাল ফাংশনিং এবং একাডেমিক ফাংশনিং অ্যান্ড অকুপেশনাল ফাংশনিং। সে তার চাকরিকে ধরে রাখতে পারবে না। আপনারা জানেন যে ড্রাইভিং অবস্থায় ইনটক্সিকেটেড থাকলে তার নির্দিষ্ট মেয়াদে ড্রাইভিং লাইসেন্স প্রভোগ করা হয় এবং তার কোনো স্টেটে তার গাড়ি এবং অনেক শাস্তিমূলক বিধান নেওয়ার বিষয়টি রয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে একটি প্রাণঘাতী সমস্যা থেকেই যাচ্ছে। তার মানে যে সে যে সোশ্যালি সে দেখা যাবে যে অসামাজিক হয়ে যাচ্ছে প্রচন্ড ভাবে, কারোর সাথে মিশবে না বা মিশতে পারবে না, এবং পড়াশোনাটা একদমই খারাপ হয়ে যাবে একাডেমিক্যালি, এবং চাকরিটা ধরে রাখাও সমস্যা পারবে না। ব্যক্তি জীবনে তার মানে হচ্ছে যে একটা মানুষ যে সুস্থ সাধারণ মানুষ ছিল, স্বাভাবিক মানুষ ছিল, দাম্পত্য জীবনেও প্রভাব পড়তে পারে। তার মানে সেই মানুষটা পুরোপুরি সমাজ, তার মানে সংসার, জীবিকা, সবকিছু কার্যক্ষেত্রে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এটা তো একটা বিষয়। আমরা চিকিৎসা বিষয়টা একটু পরে শুনবো। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই তার আগে, আমার মনে হয় যে সেটা মিস করে গেছি। বিশেষ করে ক্যানাবিসের ক্ষেত্রে যদি আমরা বলি যে অভিভাবকরা কি কোনোভাবে আঁচ করতে পারবেন যে তার সন্তান কি ক্রমশ সেদিকে ঝুঁকে যাচ্ছে, বা বাসা থেকে কোনো কিছু কি আছে তার বিহেভিয়ারাল চেঞ্জ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করেছেন, ধন্যবাদ উপস্থাপককে। যে ক্যানাবিজের একটি বিদঘুটে গন্ধ রয়েছে, যে গন্ধটা গাঁজার গন্ধ। এই গন্ধটা যদি যেই
প্যাকেটে করে আপনার ছেলে অথবা মেয়ে বাসায় নিয়ে এসে তার রুম পরিষ্কার করার সময় তার গাড়িতে যে সে চলে গাড়ির ভিতরে যদি কোনো ধরনের উৎকট গন্ধ আপনারা পান, তখন এটা একটা মানে স্থায়ীভাবে একটা নিদর্শন যে সে গাঁজা খাচ্ছে, গন্ধ। আরেকটি হচ্ছে যখন গাঁজা সেবন করে তখন তার চোখের যে ওই মানে লালিমাটা বেড়ে যায়, কনজাংটিভাতে এখানে কিছু রেডিশ হয়ে যেতে পারে এটি। আর একটি হচ্ছে যে সে তার ক্ষুধা অনেক বেড়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে বাইরে থেকে ঘুরে এসে প্রচুর পরিমাণে খাবার খাচ্ছে, প্রচন্ড ক্ষুধা, স্বাভাবিকভাবে সে এত খাবার খায় না। এই যে ইন্টেন্স ক্ষুধা অথবা অতিরিক্ত হাসাহাসি, কোনো কারণ ছাড়াই সে আনন্দ করছে, তখন অভিভাবকের সন্দেহ করা উচিত যে আমার এই সন্তান গাঁজা সেবন করেছে, কিন্তু সেটি লক্ষণ দিয়ে এটাকে আঁচ করতে হবে। তখন তাকে বলতে হবে, কিন্তু মনে রাখবেন সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারে আক্রান্ত সন্তান আপনাকে কখনোই সঠিক তথ্যটা আপনাকে দিবে না। এখানে কিছুটা মিস ইনফরমেশন রয়েছে বর্তমান বাস্তবতা। উত্তর আমেরিকায় কোনো কোনো স্টেটে কিংবা কোনো কোনো মহলে যারা নিজেদেরকে আধুনিক মনে করেন, তারা মনে করছেন যে স্বল্প মেয়াদী স্বল্প মাত্রা গাঁজা সেবন করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। আমি দুঃখিত, স্বল্প মেয়াদী এবং কোনো অল্প মাত্রা কোনোটাই আপনার আশঙ্কাকে তাড়িয়ে দেয় না। এটি একটি একাডেমিক আলোচনা, কিন্তু পরিণামে আমরা আমাদের প্রজন্মকে হারাতে বসছি। সেটাই সেটাই এই বিষয়টা আসলে আমাদের অনুধাবন করতে হবে। তো আপনি যেটা বললেন যে অভিভাবকরা না হয় সতর্ক হলো, যাদের বয়স 18 বছরের কম তাদের ক্ষেত্রে হয়তো অভিভাবকরা একটা ব্যবস্থা নিতে পারেন, এবং যাদের বয়স 18 বছরের উপরে তাদের তো আবার আইনগতভাবেই অভিভাবক চাইলে তার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না। দুটো বিষয় যদি বলেন কি করণীয় আছে। উত্তর আমেরিকায় যখন মাদকের সমস্যাটা দেখা যায়, তখন যদি 18 বছরের নিচে থাকে তখন পারিবারিক আদালত, ফ্যামিলি কোর্টে গিয়ে তার জন্য কিছু চিকিৎসা যেগুলো তাকে ম্যান্ডেট করতে পারেন, সেটি আমরা বলছি এভাবে যে ইনটক্সিকেশনের জন্য অ্যালকোহল দিয়ে হলে তাকে ডিটক্স হিসাবে কোনো হসপিটালে 3 থেকে 4 দিন রাখা যেতে পারে, ডিটক্সিফিকেশন অ্যালকোহলের জন্য। কিন্তু ক্যানাবির জন্য হলো রিহ্যাবিলিটেশন। এই শব্দগুলোর সাথে আপনার পরিচিত হতে হবে। সংক্ষেপে আমরা বলি ডিটক্স, আর রিহ্যাবিলিটেশনকে সংক্ষেপে আমরা বলি রিহ্যাব। তো ডিটক্সটা অ্যালকোহল, এবং ক্যানাবিজের জন্য কোনো ডিটক্স নেই, সেটাতে হচ্ছে রিহ্যাব। আচ্ছা, এই রিহ্যাব গুলো এই 3টি মেয়াদে থাকে। একটি হচ্ছে 1 মাসের মানে 6 সপ্তাহ 8 সপ্তাহের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য। কিন্তু এই দেশে 18 বছরের পরে গেলে সে একটি প্রাপ্তবয়স্ক। আপনার অভিভাবকের যে অধিকার সেটি আপনি তার উপরে প্রয়োগ করতে পারবেন না, কারণ আইনের দৃষ্টিতে এটি অবৈধ। সুতরাং এটি একটি বড় চ্যালেঞ্জ তখন, কারণ ডিটক্স গুলো, রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো ভলান্টারি প্রোগ্রাম, সেটি আদালতের মাধ্যমে কোনো গুরুতর ব্যবহার আচরণগত যদি থাকে, যে সে আপনাকে আক্রমণ করতে চায় অথবা আপনার জীবন বিপন্ন করতে চায় বাধা দিলে সন্তান, তখন আপনি মেন্টাল হেলথ হাইজিন আইনের আশ্রয় নিয়ে আদালতের মাধ্যমে তার এই রিহ্যাবিলিটেশনকে ম্যান্ডেট করতে পারেন। আর যদি 18 বছরের পূর্বে হয় তাহলে স্থানীয় এই যারা রিহ্যাব সেন্টারে সোশ্যাল ওয়ার্কার আছেন, এই ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কার আপনার জন্য একজন রিসোর্স পারসন। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকার বাস্তবতায় স্বাস্থ্য ব্যবস্থাকে সঠিক ব্যবহার করার জন্য মেডিকেল এবং মানসিক রোগের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কারদেরকে আপনারা ব্যবহার করুন, তাদের সাথে কথা বলুন, কারণ তাদের বিশেষজ্ঞ এবং জ্ঞান হচ্ছে ফ্যাসিলিটেট করা কিভাবে কেয়ারটা দেওয়া যায়। সব কিছুকে ডাক্তারের কাছে নিয়ে আসবে না, কারণ ডাক্তার এই বিষয়ে তার অভিজ্ঞতা এবং তার নলেজটুকু সীমিত। তো আমরা বলবো যে রিহ্যাবিলিটেশন সেন্টারে গিয়ে সোশ্যাল ওয়ার্কারের সাথে আপনি প্রথমে কথা বলুন যে আমার সন্তান এই করছে, তাকে কিভাবে এখানে আনা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে স্বল্প মেয়াদে তাদেরকে মোটিভেশনাল ইন্টারভিউ কোনো কাউন্সিলরের মাধ্যমে যদি তাকে মোটিভেট করেন, এটা কিন্তু চিকিৎসা নয়, এটি প্রাথমিক পর্যায়ে। অর্থাৎ নেশাকারী সন্তানকে মোটিভেশনাল ইন্টারভিউ একটি স্ট্রাকচার
সাইকো মানে থেরাপির মতো, এটি কয়েকটি সেশনে দেওয়া হয়, দিয়ে তাকে মোটিভেট করা হয় যে সে রিহ্যাবে যাবে কিনা। রিহ্যাব হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক সেবা প্রতিষ্ঠান, যেখানে দুই ধরনের রিহ্যাবিলিটেশন আছে। একটি বহির্বিভাগের রিহ্যাব, সেটি খুব একটা কার্যকর হয় না। আচ্ছা, যেমন প্রতিদিন সপ্তাহে 5 দিন আর নির্দিষ্ট সময় আসবে, তাদের কাছে কথা বলবে, তারা তাদেরকে কাউন্সিল করবে, বিভিন্ন ধরনের কগনিটিভ রিমডেলিং অর্থাৎ চিন্তার পরিবর্তনের কিছু রিহার্সাল দিবে, তারপরে তার বিহেভিয়ার মডিফিকেশনের জন্য কিছু কিছু প্র্যাকটিস করাবে, এবং বাকি রাতটা সে বাসায় থাকবে। এটি হলো আউটডোর। আরেকটি হচ্ছে ইনপেশেন্ট রিহ্যাব, এটি অত্যন্ত কার্যকরী। আপনাকে আপনার সন্তানকে রিহ্যাবে পাঠান, রিহ্যাবিলিটেশন, যদি তার মেডিকেয়ার থাকে, ইন্স্যুরেন্সের কোনো ঝামেলা তেমন একটা না থাকে, তাহলে আপনি তাকে রিহ্যাবে পাঠাবেন। রিহ্যাবের ভেতরে তাকে 6 মাস রেখে দিবে, অথবা 4 সপ্তাহের রিহ্যাবিলিটেশন থাকবে। তখন তাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে, যেমন 12 স্টেপ প্রোগ্রাম, তারপরে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এবং সেই সাথে তাকে কিছু ঔষধও দেওয়া হয়। যেমন একটি ঔষধ বর্তমানে এসেছে যে সেটি অত্যন্ত কার্যকরী, সেটি হচ্ছে ন্যালট্রিক্সন। ন্যালট্রিক্সন হচ্ছে এমন একটি অপিওয়েড ঔষধ যেটি ইনজেকশন আকারে বর্তমানে পাওয়া যাচ্ছে, সেটি ভিভিট্রল নামে। 110 মিলিগ্রামের ন্যালট্রিক্সন যদি মাসে একবার করে ব্যবহারকারী নেয়, তাহলে সে মাদক সেবন করবে কিন্তু রিওয়ার্ড ঠিকমতো পাবে না। অর্থাৎ মস্তিষ্কের যে রিওয়ার্ড চক্র যেটা রয়েছে, সাইকেল, সেখানে একটা মাদকের প্রভাবটা তার ব্রেনে থাকবে না, কিন্তু সে মাদকটা ব্যবহার করবে। এটা অত্যন্ত কার্যকরী। এই ইনজেকশনটার প্রাথমিক পর্যায়ে তাকে ন্যালট্রিক্সন ওরালি দেওয়া যেতে পারে। এছাড়া অ্যান্টাবিউজ নামে কিছু ওষুধ রয়েছে, এবং সেই সাথে তার যে অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে, সেখানে এই সেরোটোনিন, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, বিভিন্ন ধরনের ঔষধ একজন সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে আউট পেশেন্টে চিকিৎসা করাতে হবে। অর্থাৎ ডুয়াল ডায়াগনোসিসের চিকিৎসাটা সমান্তরালভাবে চলবে, এবং সমাজে সহানুভূতি, সমর্থন, মানে আপনাকে আপনার সন্তানের প্রতি দিতে হবে হলো সাপোর্ট। তাকে ঘৃণা করবেন না, তাকে বর্জন করবেন না। রাগ, ক্ষোভ, বর্জন, ত্যাগ, এটাতে কোনো সফলতা নেই, বরঞ্চ আপনার সন্তানের জন্য অপেক্ষা করছে সুন্দর একটি ভবিষ্যৎ। কিন্তু আপনাকে আগাতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে, প্রতিজ্ঞা করে নিকটস্থ ধর্মীয় যাজক অথবা ইমাম অথবা ধর্মীয় ব্যক্তি ঝাড়ফু করে, অথবা কোনো ধরনের আধ্যাত্মিক ধর্মীয় কোনো করে এটা নিরাময় করাটা অবাস্তবতা। কারণ এটি একটি সমস্যা। যেমন আপনি যদি আগুনে আপনার হাত পুড়ে যায়, তাহলে আপনাকে প্রথমে হাতকে আগুন থেকে দূরে নিতে হবে, তারপর ক্ষতস্থানে ঔষধ দিতে হবে। এখানে তো ঝাড়ফু অথবা কৌশল অন্য অবলম্বন করলে সেটা চিকিৎসা হচ্ছে না। সাবস্টেন্সটাও এক ধরনের এরকম বিষয়, এটা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর। এখানে আরেকটি কথা বলে রাখি, আমাদের সমাজে দেখা যাচ্ছে যে যারা 21 বছর হয়ে যায়, 22 বছর হয়ে যায়, তখন কিন্তু আগের সাবস্টেন্সের সাথে সে স্থির থাকে না, তখন সে নতুন করে সাবস্টেন্স বলছিলেন যে তৃপ্তির জন্য, সেটা হচ্ছে কোকেইন নিতে পারে। এটা নাক দিয়ে নিতে পারে স্নর্ট করে, অথবা স্মোক করে, যখন সেই কোকেইনকে বলা হয় ক্র্যাক। তো এর সাথে অ্যাম্ফেটামিন, এটা ক্রিস্টাল ম্যাথ, আইস যেটাকে বলা হচ্ছে, এবং আপনারা জানেন যে বাংলাদেশেও আইস পাওয়া যাচ্ছে। এবং এই যে এই সাবস্টেন্সগুলো, এগুলি বাস্তবতা। এই সাবস্টেন্সগুলোকে মোকাবেলা করার জন্য আপনার দরকার অভিভাবক হিসাবে, মা হিসাবে, বাবা হিসাবে, ভাই হিসাবে, গুরুজন হিসাবে ব্যবহারকারীর প্রতি একটা সহানুভূতি দৃষ্টি দেওয়া, তাকে পুনর্বাসন। বাংলা শব্দগুলো সহজ, কিন্তু আপনার এখানে ইংরেজি শব্দটা ব্যবহার করতে হবে বোঝার জন্য। রিহ্যাবে পাঠানো এবং এটাকে ধরে রাখা, এটা থেকে সমাধান হবে না, নাও হতে পারে। আচ্ছা, কারণ এটাকে আমরা বলি রিমিশন। আমি সেই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে এই রিহ্যাবে যদি যাওয়া হয়, তাহলে কি ব্রেনের যে ক্ষতিটা হয়েছে
সেটা কি আগের অবস্থায় ফিরে আসবে কিনা, তাকে কি আবার স্বাভাবিকভাবে আমরা ফিরে পাবো কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রেইনের একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ ব্রেইনকে যদি নির্দিষ্ট মেয়াদে তার প্রভোকেটিভ ফ্যাক্টরগুলো থেকে মুক্ত রাখা যায়, তখন ব্রেইন তার নিউরনগুলো নতুনভাবে সিন্যাপস করে রিমডেলিং করবে। আচ্ছা আচ্ছা। এটাতে প্রয়োজনটা হচ্ছে দুটো, একটা হচ্ছে মেয়াদ থাকতে হবে অনেক বড়, আর তাকে গুড বিহেভিয়ারে উদ্বুদ্ধ করতে হবে, যেটা আমরা কথার মাধ্যমে করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো অনেকে মনে করছেন যে কথার মাধ্যমে কি হয়। হ্যাঁ, কথার মাধ্যমে ব্রেইনের পরিবর্তন হয়, তার চিন্তার পরিবর্তন হয়, সেটার সাথে আবেগ জড়িত, তার পরিবর্তন হয়, পরিবেশের কারণে হয়। আপনাকে একটা মিলিও পরিবেশ কথামালা, কথা বিনিময়, বাক্য বিনিময়, তাকে গাইড করা, তাকে সঠিক তথ্য দেওয়া এবং তাকে সেটাকে চর্চা করার সুযোগ দেওয়া, যেটা বিহেভিয়ারাল প্র্যাকটিস বলছি। সেই রিহার্সালগুলো যদি একটা নিয়ন্ত্রিত এনভায়রনমেন্টে হয়, যেটা রিহ্যাবে করে, ওখানে প্রশিক্ষণপ্রাপ্ত রিহ্যাব কাউন্সিলর রয়েছে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত রিহ্যাবের ভিতরে 12 স্টেপস প্রোগ্রাম রয়েছে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এগুলো দেখতে মনে হয় কথা, কিন্তু আসলে এটা একটা চিকিৎসা। তখন ব্রেইনের ভিতরে বৈজ্ঞানিক ভিত্তি আছে, যেভাবে তারা করছেন, এটা কথার কথা না। জি, কথার কথা নয়। আপনারা হয়তো জিনিসটি মাপতে পারছেন না যেহেতু জ্ঞানের স্বল্পতার জন্য, কিন্তু এটি একটি বিজ্ঞান, এটা সাইকোলজি বিজ্ঞান। তো এই ব্রেইনের মাধ্যমে তাকে পূর্ব অবস্থায় একেবারে 100% ফিরিয়ে না আনতে পারলেও আমরা যদি 70 থেকে 80% কার্যকারিতা, কর্মক্ষমতা ফিরিয়ে আনতে পারি, তাতে কম কিসের, তাতে তো সে একটি সুস্থ জীবন পেতে পারে। আরেকটি হচ্ছে যে এটাকে আমরা বলি রিমিশন, রিকভারি রিমিশন, কিন্তু এর থেকে আবার একটু ভিজিলেন্সে থাকতে হবে, অর্থাৎ পর্যবেক্ষণে থাকতে হবে যে তার ব্যক্তি জীবনে যে উত্থান পতন, যেমন সম্পর্ক ছেদ, ব্রেকআপ হয়ে যাওয়া, প্রেম ভালোবাসায় ঘাটতি পড়া, ডিভোর্স হয়ে যাওয়া, কারোর সাথে ভালোবাসায় পড়া, অথবা পরীক্ষায় অকার্যকারিতা, চাকরিচ্যুত হওয়া, জব চলে যাওয়া, এই ধরনের ব্যক্তি জীবনের ক্রাইসিস গুলোতে আবার সে সাবস্টেন্সে চলে যেতে পারে। কাজে সেই জিনিসগুলোকেও লক্ষ্য রাখতে হবে, কিন্তু হলেও এটা ভয়ের কিছু নাই, আবার তাকে রিহ্যাবে ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ রিহ্যাবের চক্রটি চলতেই থাকবে, এর কোনো নির্দিষ্ট ওই বিপর্যয়গুলো যেন না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা অনুষ্ঠান শেষ করব একদম, অনেক ধন্যবাদ, অনেক বিস্তারিত শুনলাম আমরা অনুষ্ঠান শেষ ভাগে। আমি ছোট্ট করে শুনতে চাই যে ডক্টর তাহের, যে আমরা যেটা বাস্তবতা, আমিও অনেক কাছ থেকে শুনেছি যে এই 18 বছরের বয়সের ছেলেদেরকে কিন্তু আসলে এই রিহ্যাবের মধ্যে ঢুকানোটা, পরিবারের সদস্যদের জন্য অনেক সময় তারা পেরে ওঠেন না। আপনি যেগুলো প্রসেসগুলি বললেন, হয়তো মায়ের অতি স্নেহশীলতা বা বাবা কঠোর হলেও মা পারছে না, নানা কারণে এটা কিন্তু হয় না, অনেক ক্ষেত্রে হয় না। ছোট্ট করে যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন, তারা কি করতে পারেন? আমার মনে হয় যে আমাদের দর্শক যারা অনেকে দেখছেন তাদের মধ্যে এই প্রশ্নটা আছে। 18 বছরের নিচে যদি থাকে, তখন এটি সাবস্টেন্স অ্যাবিউজ কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে মোটিভেশনকে পরিবর্তন করার জন্য। মানে এটি একটি যৌথ উদ্যোগ, অভিভাবক, সন্তান, কাউন্সিলর, তাদের ভেতরে একটি সমন্বয় করে আমরা, শুনুন, এখানে উচ্চ বিলাসী, যেটাকে আমরা বলি যে খুব অ্যাম্বিশিয়াস প্ল্যান করা যাবে না, এটি ওভারনাইট পরিবর্তন আনা যাবে না। যে কোনো বিহেভিয়ারকে পরিবর্তন করতে গেলে কমপক্ষে 3 মাসের একটি সময় সবসময় লেগে থাকে, যার জন্য আমরা বলি যে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটি বিপর্যয় মানুষের মস্তিষ্কে যে পরিবর্তনটা আনে, সেটা ব্যবহারের স্থিতিটা পুনরবস্থায় ফিরে আনতে কমপক্ষে 3 মাসের প্রয়োজন পড়ে। তাহলে 3 মাস ব্যাপী একটা প্রচেষ্টা করতে হবে, যেটার ভেতরে প্রথমে স্বীকার করে নিতে হবে যে তার এই সাবস্টেন্সটা আছে, তাকে তার মতো করে সহানুভূতি দিয়ে তাকে নিয়ে যেতে হবে যে এটি হয়, কিন্তু এটার অপকারিতাটা কাউন্সিলরের মাধ্যমে তাকে শিক্ষা দিতে হবে। আপনি অভিভাবকত্বের দাবি নিয়ে তাকে ধমক দিবেন না, তার প্রতি ক্ষোভ, রাগ, ঘৃণা, এগুলো কোনোটাই আপনার, বরঞ্চ এটার সমস্যাকে জটিল করবে এবং পরবর্তী পর্যায়ে সে আপনার সাথে সেটা শেয়ার করবে না, কিন্তু কাজটা আপনি করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, একজন কাউন্সিলর সে কথার মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে, অর্থাৎ তিনি কথা বিশেষজ্ঞ।
আমাদের সমাজে একটা ধারণা যারা কথা বলে তাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হয় না, কিন্তু এটি অত্যন্ত অবাস্তব। কাউন্সিলর তার পেশা, শিক্ষকতার যোগ্যতা, প্রশিক্ষণ পুরোটাই হচ্ছে কথা। সে কথাগুলো একটা স্ট্রাকচার, একটা কাঠামোর ভেতরে সে কথা বলে, কিন্তু সেটা সে জানে আমেরিকাতে বড় হয়ে যাওয়া সন্তানকে কিভাবে মোটিভেট করতে হবে, তাকে কিভাবে পুনরায় রাজি করাতে হবে, এই দক্ষতাটা তার রয়েছে এবং তার রয়েছে কর্ম অভিজ্ঞতা। সুতরাং কর্ম অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, দক্ষতা তিনটার সমন্বয়ে কাউন্সিলরের মাধ্যমে আপনার সহযোগিতায় প্রথমে 18 বছরের নিচে তাকে আউট পেশেন্টে ট্রায়াল দিতে হবে। যদি এখান থেকে বের না হতে পারে তাহলে ইন পেশেন্টে নিয়ে যেতে হবে এবং তার জন্য আপনি রিওয়ার্ড রাখতে পারেন। যেমন বলতে পারেন তুমি যদি এই কাজটা সম্পন্ন করতে পারো, এটাকে এই দেশে বলে গ্র্যাজুয়েশন। আমরা যেমন স্কুল কলেজে গ্র্যাজুয়েট হই, রিহ্যাবটাকেও গ্র্যাজুয়েশন বলা হয়, যে আমি রিহ্যাব থেকে গ্র্যাজুয়েট, তাহলে তোমাকে আমি একটা গাড়ি কিনে দিব, তাহলে তোমাকে নিয়ে তোমার প্রিয় জায়গায় হাওয়াইতে ঘুরতে যাব। কোন ধরনের রিওয়ার্ড রেখে তার আগ্রহটাকে জাগাতে পারেন, অথবা তোমার জন্য একটা সেলিব্রেশন করব ইত্যাদি। অর্থাৎ সমাজ জীবর্তন উত্তর আমেরিকার বাস্তবতা অত্যন্ত জটিল। প্রিয় দর্শক শ্রোতা, যখন সর্বনাশ হয়ে যায়, চূড়ান্ত পরিণতি অপেক্ষা করে, তখন আপনি হতবিহ্বল হয়ে যান, কিন্তু কাজ করার সময় কিন্তু এখন। আর আপনার শিশু সন্তান যেগুলি বেড়ে উঠছে, তরুণ তরুণী, তাদের প্রতি খুব সরল দৃষ্টি দিয়ে তাদের ব্যবহারকে মূল্যায়ন করবেন না। অর্থাৎ তারা সুন্দর করে কথা বলছে, এর মানে এই নয় সে মাদক দ্রব্য নিচ্ছে না, সে কিন্তু নিচ্ছে, আপনাকে জানিয়ে তো নিবে না, কিন্তু পরিণাম অপেক্ষা করছে ভয়ঙ্কর অন্ধকার একটি জগৎ। সেটি অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের, যে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুনলাম। আশা করি ভবিষ্যতেও আমরা আপনাকে এইভাবেই পাবো। দর্শক শ্রোতাদের শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আজকের এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে, এবং ডক্টর খন্দকার তাহের শেষ ভাগে যেটা বললেন যে আসলে এখনই সময় আপনার সন্তানদের প্রতি যত্ন নিন, তাদের প্রতি খেয়াল রাখুন, সময় দিন, এই বিষয়গুলো কিন্তু আছে। এবং পারিবারিক সম্পর্কটাকে আরো কতটা সৌহার্দ্যপূর্ণ করা যায়, কতটা আন্তরিকতাপূর্ণ করা যায়, কতটা বেশি সময় দেওয়া যায়, সেই বিষয়ে কিন্তু সবাই লক্ষ্য রাখা উচিত। আমরা সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মাঝেও কিন্তু এই কাজটা করতে যেন আমরা ভুলে না যাই, তাহলে কিন্তু বলা যায় না কার জীবনে কি ধরনের পরিণতি অপেক্ষা করছে আমরা কিন্তু জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।